আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। এই পরিবর্তন বাংলাদেশের জনগণের মাঝে আশার সঞ্চার করেছিল। কিন্তু এক বছর পর আটলান্টিক কাউন্সিলের একটি প্রতিবেদন বাংলাদেশ রেভলিউশন ইজ এট এ ক্রসরোডস শীর্ষক শিরোনাম সতর্ক করে দিয়েছে যে এই আশাবাদ এখন ফিকে হয়ে যাচ্ছে। আজ আমরা এই প্রতিবেদনের মূল বিষয়গুলো সংবাদভিত্তিক এই আয়োজনের মাধ্যমে জানার চেষ্টা করব এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে ইউনূস সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলব। আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনটি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ১ বছর পূর্তিতে প্রকাশিত হয়েছে। এটি উল্লেখ করে যে শেখ হাসিনার সরকারের পতনের পর জনগণের মধ্যে যে প্রাথমিক উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছিল তা এখন হতাশায় রূপান্তরিত হচ্ছে। প্রতিবেদনটি একটি উদ্বেগজনক বিষয় তুলে ধরেছে। তারা বলছে উগ্রবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে ভাস্কর্য ও শিল্পকর্ম ধ্বংসের ঘটনা, যা উগ্রবাদীদের দ্বারা উৎসাহিত হচ্ছে। এমনকি আল কায়দার মিডিয়া শাখা আল সাহাব এই ধরনের কাজের প্রশংসা করেছে, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের জন্য একটি বড় হুমকি। এই পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের দুর্বলতা এবং আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদন অনুসারে সরকার আল কায়দার সংশ্লিষ্ট এক শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছে এবং ১৫,০০০-এরও বেশি কারাবন্দীকে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসীরাও রয়েছে। এই সিদ্ধান্ত আইন শৃঙ্খলার পরিস্থিতিকে আরও জটিল করেছে। জনগণের মধ্যে এই ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে, সরকার কি সত্যি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছে, নাকি এটি নতুন সংকট তৈরি করছে? আইনের শাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি সত্ত্বেও নতুন সরকারের প্রথম ১১ মাসে ২৭টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, যা ২০২৩ সালের তুলনায় ৭টি বেশি। এছাড়া মে মাসে পুলিশ প্রায় ৪৮,৪০০ জনগণকে গণগ্রেফতার করেছে, যাদের অধিকাংশই পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সমর্থক বলে অভিযোগ। এই পদক্ষেপগুলো মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক নিপীড়নের অভিযোগকে উস্কে দিয়েছে। এই প্রতিবেদনের আলোকে আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, এটা কি গণতন্ত্রের পথে একটি পিছু পা, নাকি এটা রাজনৈতিক প্রতিহিংসা এবং অন্তর্বর্তীকালীন সরকারের বড় ব্যর্থতা? প্রতিবেদনে বলা হয়েছে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে ন্যাশনাল সিটিজেন পার্টি এবং তাদের ইসলামপন্থী মিত্রদের শক্তিশালী করার জন্য। এই কৌশল পূর্ববর্তী সরকারের স্বৈরাচারী পদ্ধতির সাথে তুলনা করা হচ্ছে, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা এবং নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। প্রতিবেদনে বিশিষ্ট ব্যক্তিদের কিছু মতামত তুলে ধরা হয়েছে। বুদ্ধিজীবী সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের পতন ফ্যাসিবাদের অবসান বলে মনে হলেও এটি এখন পুঁজিবাদী ফ্যাসিবাদ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জু সরকারের কার্যক্রমকে জাতির জন্য অপমান বলে অভিহিত করেছেন এবং ভবিষ্যৎবাণী করেছেন যে সরকার এক রাতে পালিয়ে যেতে পারে। এই সমালোচনাগুলো বাংলাদেশের রাজনৈতিক সংকটের গভীরতা প্রকাশ করে। আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদন বাংলাদেশের জন্য একটি সতর্কতার ঘণ্টা। উগ্রবাদের উত্থান, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটিকে একটি সংকটময় ক্রস রোডে আসলেই নিয়ে এসেছে। এবার আসা যাক আওয়ামী লীগের প্রসঙ্গে। যদিও প্রতিবেদনে তাদের সমালোচনা করা হয়েছে কঠোরভাবে, তবুও এখানে যে তুলনা দেখানো হয়েছে তা প্রমাণ করে আওয়ামী লীগ আমলে দেশ বর্তমান সরকারের তুলনায় ভালো পরিচালিত হতো। ব্রিটিশ সাংবাদিক এবং কিছু বিশ্লেষক তাদের টুইট বার্তায় এটি স্পষ্ট করেও জানিয়েছেন যে আওয়ামী লীগের কঠোর দুর্নীতির অভিযোগ থাকলেও দেশের উন্নয়ন কাঠামোতে তাদের অবদান ব্যাপক এবং তারা নিরাপত্তার বিষয়ে কঠোর ছিল। তাদের সবথেকে বড় ভুল ছিল ভোটের মাঠে কারচুপি করা, একতরফা নির্বাচন করা। কিন্তু এর বাইরে তাদের অবদান ব্যাপক, যা বর্তমান সরকার কোনোভাবেই টপকাতে পারেনি।
একটি গণঅভ্যুত্থানের ম্যান্ডেট দেশের সিস্টেম পরিবর্তন করা, যা এই ইউনূস সরকার করতে পারছে না। সুতরাং এখানে তাদের সার্বিক ব্যর্থতা সামনে আসছে, অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক মহলেও। আমি মনে করি আন্তর্জাতিকভাবে এই সকল প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ধূলিসাৎ করছে, যা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাতে পারেন। এখনকার মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো সংবাদ ভিত্তিক আলোচনা নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।